রাফি বাজ খুলে দেখে সেখানে লেখা। ধন্যবাদ মিস্টার, সালমানের থেকে ফোনটা কেড়ে নেওয়ার জন্য। ধন্যবাদটা দিলাম। আর আমি কিন্তু জানি আপনি কে, রোজ আপনাকে দেখি। দেখা হবে আবারও কোনো এক অসময় রাফিয়ান শহরের মাইন্ড গেমে। কিন্তু আপনি কেন ওখানে গিয়েছিলেন? শিকারটা আমার ছিল, কিন্তু শিকারে ছিল দুজন। তবে শেষে শিকারটা আমিই করলাম। আমি আমার শিকারকে কখনো ছাড়ি না। টেক কেয়ার পিচ্ছি রাফিয়ান। রাফি বোকার মতো কিছু সময় কাগজটার দিকে তাকিয়ে থাকে। তাকে কে চিনবে? কেমন একটা অচেনা ভয় কাজ করছে ওর। তবে যে আগন্তুক সালমানকে মেরেছিল সে আসলে তাকে চেনে, কিন্তু কিভাবে? আমি তো কখনো কারোর সাথে এমন কিছু করিনি যে আমাকে চিনতে পারবে। বিছানার কাপড় উল্টায়, ফোন বের করে ফোনের লক খুলে একটা মেসেজ দেখো। আজ কয়েক বছর পর ধরে ওর ফোনে এই একটাই মেসেজ। রাফি বহুবার পড়েছে, আবার ফোনটা সামনে রেখে দিয়েছে। তোমাকে নিয়ে খেলবো রাফিয়ান শহরে মাইন্ড গেম। তুমি থাকবে একা, তুমি থাকবে তোমার মতো করে। সময় আর সুযোগ আমার। তুমি কেবল আসবে আমার সময়, আমার আদেশে। তবে একটাই নির্দেশ, তোমাকে যেন কেউ না চেনে। এমনকি তুমি আমাকেও না, আর আমি তোমাকেও না। বললাম না, সময় আর সুযোগ আমার হলে আমি ঠিক তোমাকে ডেকে নেব। নিজের মতো গোপন থেকো। ওয়েলকাম টু মাই রাফিয়ান সিটি। নাম্বারটাতে রাফি কোনোদিন কল দেয়নি, আর না কোনোদিন মেসেজ করেছে। এই নাম্বার থেকে কখনো কল আসেনি, আর না কখনো মেসেজ এসেছে। রাফি প্রায়শই এই মেসেজটা পড়ে আর অপেক্ষা করে সেই সঠিক সময়ের। কিন্তু কে এ আগন্তুক? আমাকে খুঁজে বের করতেই হবে, না হলে আমি হয়তো হয়ে যাব প্রতারক। আমাকে এত সহজে কিভাবে চিনে ফেলেছে? আমি তো কখনো কিছু করিনি। নীলা ম্যাম? না না, নীলা ম্যাম কিভাবে সম্ভব? যদিও নীলা ম্যামের ব্যাপারে আমি অতটা জানি না, কিন্তু নীলা ম্যাম কাউকে বাড়তে পারে? দূর, এটা নীলা ম্যাম হতেই পারে না। হাইটা শরীরের গড়ন কখনো নীলা ম্যামকে ইঙ্গিত করছে না। তাহলে কে হবে? কিভাবে এই রহস্য আমি বের করব? নীলা ম্যাম সেদিন বলেছিল আমার সাথে কথা আছে ওনার। এসব কথা কি তিনি বলতে চেয়েছিলেন? উনি কেন এসব কথা বলবে? সে যেই হোক, তাকে আবার অস্তিত্ব বোঝাতে হবে, তবে খুব সাবধানে। মেসেজকারীকে বুঝতেই দেওয়া যাবে না আমি একটা রহস্য খুঁজতে বেরিয়েছি। সবার আড়ালেই আমাকে খুঁজে বের করতে হবে কে এই আগন্তুক, আর তাকে বাড়তেই হবে। রাফি কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি থেকে বের হয়। সবাই এক একটা রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। আবি মেহের সাহেবের কাছে, রাহি জয়দের সাথে, নীলা নিলয়ের কাছে কথা ভেবে পাগল, সাথে আবিকে নিয়ে চিন্তা। এদিকে রাফি হেসেই গেছে, আগন্তুককে খুঁজতে থাকে আর তাকে মেরে ফেলার রহস্যে। নীলা, নীলা। নীলা চমকে উঠে বাড়ির ছাদের এক কোণে দাঁড়িয়েছিল। ফুলবাগানটা দেখছে নীলা। সেদিন ফুলবাগানে আবির নাম দাঁড়িয়ে নিলয় নীলার হাতে অনেকগুলো চিংগাম নিয়ে চলে এসেছিল। কত বোকা আমি, নিলয়কে তখনও চিনতে পারিনি। সবকিছু জানার পরেও নিলয়কে নিজের করিনি। আচ্ছা, নিলয় কি পারবে আমাকে আবার আগের মতো করে ভালোবাসতে? না, সে হয়তো আর আমাকে ভালোবাসে না। নীলা কথাগুলো ভাবছিল, তখনই শুনতে পায় কে যেন পিছন থেকে ওর নাম ধরে কেমন শব্দ করে ডাকছে। পিছনে ঘুরে দেখে আবি দাঁড়িয়ে আছে। নীলা মুচকি হাসে, কারণ আবি নীলার নামটা বলতে পারছে। আবি, তুমি এখানে? ঠিকমতো ছাদে আসলে কি করে? জানি না। তুমি আজকে অনেক কিছু বুঝতে পারছো। তোমাকে স্বাভাবিক লাগছে? নীলা, বলো। ভালোবাসি। মানে, আবার বলো তো। ভালোবাসি তোমাকে নীলা। নীলা স্তব্ধ হয়ে যায়। আবি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীলা হাঁ হয়ে আবির দিকে চেয়ে রইল। আবি এটা বলবে কখনো নীলা আশাই করেনি। নীলা আবির দিকে বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবি বারবার রিপিট করতে থাকে, ভালোবাসি নীলা তোমাকে, ভালোবাসি নীলা তোমাকে, ভালোবাসি নীলা তোমাকে। নীলা অবাক দৃষ্টিতে তাকায়। আবি কি তাহলে ওকে ভালোবেসে ফেলল? অস্বাভাবিক মস্তিষ্কের ছেলেটা কি তাহলে আমার আদর আর কেয়ার পেতে পেতে আমাকেই ভালোবেসে ফেললো? ও মাই গড, এটা কিভাবে সম্ভব? নীলা কিছু বলতে যাবে, আবি এসে নীলাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভালোবাসি নীলা তোমাকে, ভালোবাসি নীলা তোমাকে। নীলা কোনো রকমে আবিকে ছাড়িয়ে নেয়। নীলা হতভম্বের মতো তাকিয়ে থাকে আবির দিকে। তখন খেয়াল করে মেহেরা সাহেব ছাদে আসছে। নীলা হাসি মুখে বলে,
আপি, তুমি এসব কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ভেবে দেখবো। কি রে আবি, তোকে কি বলছে? তোমার কথা বলছে, তুমি নাকি অনেক ভালো একজন মানুষ, তোমার সাথে থাকতে ওর নাকি খুব ভালো লাগে। তুমি ফুল দিয়েছিলা, তাই সেই খুশিতে আমার সাথে এসে গল্প করছে। আচ্ছা বুঝলাম, মুখে থাক। আমি তাহলে আবিকে নিয়ে যাই, ভাবলাম একটু গাড়িতে ঘোরাঘুরি করি ওকে নিয়ে। কিন্তু ও তো তোমার অফিস ছাড়া কোথাও যায়নি। নতুনও, গাড়ি থেকে যেন নামিয়ে দিও না। আরে বুঝছি, নিয়ে গেলাম। মেহের সাহেব আবির হাত ধরে টেনে নিয়ে আসে। নীলা আবির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নীলা কি করবে বুঝতে পারছে না। আবি, আবি পুরোপুরি ঠিক হয়নি, আর এখন একটা বলা শিখে গেছে। ভালোবাসি নীলা তোমাকে। এখন যদি ওকে বোঝাই কাজ হবে না, সে এইটা নিয়েই পাগলামো করবে, আর আমি চাই না বাবা ওর পাগলামো দেখুক। ঠিক আছে, আমাকে আবির সাথে এখন স্বাভাবিক থাকতে হবে। এইভাবে কেন টেনে আনলেন আমাকে? গাড়িতে উঠতে উঠতে আবি মেহের সাহেবকে প্রশ্ন করে। মেহের সাহেব ড্রাইভিং সিটে বসতে বসতে বলে, গাড়িতে উঠে বসো। সালমানের লাশ পাওয়া গেছে। ওর লাশের পাশে কালো গোলাপ চিঠি আর একটা নতুন ছেলেকে সাথে নিয়ে জয় আমার অফিসে এসে বসে আছে। নতুন ছেলে? গাড়িতে উঠো, ওখানে যেয়ে দেখবো। আবি আর মেহের সাহেব গাড়ি করে অফিসে আসে। আবি ভাবতে থাকে। নতুন ছেলেটা আবার কে? ভাবতে ভাবতে অফিসের মধ্যে প্রবেশ করে। চারজন ছেলেকে বসে থাকতে দেখে মেহের সাহেব। মেহের সাহেব কোনো দিক দিয়ে না তাকিয়ে সোজা নিজের চেয়ারে যেয়ে বসে। জয়ের মুখে ভয়ের চাপ, কারণ ওদের একজন সঙ্গী সালমান নেই। মেহের সাহেব বসে সামনে তাকায়। সাদা টি শার্টের সাথে কালো প্যান্ট, চোখে সানগ্লাস, মুখে আর মাথায় আবির মতো, তবে আবির থেকে আরো অনেক বেশি বড় চুল আর দাড়ি আছে। আবিরগুলো সাইজ মতো করা, আর এই ছেলেটার চুল দাড়ি এতটাই বড় যে চোখ দুটো মানে চশমা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মেয়েরা সাহেব বলে, কে ও? রাহি। রাহি? আবি অনেকটা জোরে মেহেরা সাহেবের আশে এসে দাঁড়ায়। বসে থাকা রাহি নামের ছেলেটার দিকে তাকিয়ে থাকে বেশ কিছু সময়। রাহিও আবির দিকে তাকিয়ে থাকে। আবি মুচকে হাসলো, রাহিও মুচকে হাসলো, তবে অন্যরা সেই হাসিটা দেখতে পায়নি। তবে ওরা দুজনেই ঠিকই বুঝেছে হাসিটা। তারপর, স্যার, এ রাহি নিলয় ওর বাবাকে খুন করেছিল। সালমানের লাশের পাশে ওকে আমরা পাই। নিলয়কে মারতে সে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে নিলয় বেঁচে গেছে। মানে সালমানের খুনি বেঁচে গেছে। জয়ের কথা শুনে মেহরাব সাহেব আর আবি রাহের দিকে তাকায়। মেহরাব সাহেব অবাক হয়, মনে মনে ভাবে, নিলয় রাহির বাবাকে কবে মেরেছিল? যদিও নিলয় যখন কাউকে মারে তার পেছনে কারণ থাকে, আর নিলয় একটা একটা করে কারণ বলে আর যন্ত্রণা দিয়ে মারে। তবে কি রাহির বাবাকে খুন করার পিছনে নিলয়ের কাছে অনেক কারণ ছিল? মেহরাব সাহেব প্রশ্ন করতে যাবে তার আগেই আবি হেসে বলে, সালমানকে নিলয় যে মেরেছে সেটা কিভাবে তুমি শিওর হচ্ছ? সে ছিল একজন রাফিয়ান, যার হিংস্রতা ছিল ভয়াবহ। রক্তের নেশাতে সে ছিল মত্ত। সে আবার আসবে, আমাদেরকে মারবে। সে রাফিয়ান। কিন্তু সে নিলয়। নিলয় তো মারার সময় লাশের পাশে ট্যাটু এঁকে তার সামনে চুইংগাম রেখে চলে যায়। তোমরাই তো বললে লাশের পাশে গোলাপ ছিল, তাও কালো গোলাপ। তাহলে কি হবে? নিলয়? কিন্তু নিলয় কখনো তার খুনের স্টাইল চেঞ্জ করবে না। সবাই চুপ হয়ে যায়। সবাই ভাবতে থাকে অনেক কিছু। মেহরাব সাহেবের কাছে সে সাদা কাগজ আর কালো গোলাপ এগিয়ে দেয় সাকিব। মেহরাব সাহেব সাদা কাগজ হাতে নিয়ে পড়তে থাকে। তোমার আমার দেখা হবে কোনো এক খোলা রাস্তায়। কথা হবে, খেলা হবে, রক্তের খেলা। মাইন্ড গেম নিয়ে কথা হবে। হিংস্রতাকে স্বাগতম করো। মেহরাব সাহেব কালো গোলাপটি হাতে নেয়। এই কালো গোলাপটি তো সে দিয়েছিল নীলয়ের বোনকে। কাজ শেষ করে সে সেটাই ফিরিয়ে দিয়েছে। নীলয়ের বোনকে কেন রাফিয়ান বানিয়েছি? ছোট একটি গল্প নীলয়ের বোনকে শুনিয়েছিলাম আমি। তোমার মা বাবার ভাইকে নিলয় নামের একজন রাফিয়ান খুন করেছে। নিলয় আমার পরিবারকেও খুন করে। তোমাকে আমি আমার কাছে নিয়ে আগলে রাখি। তোমাকে তৈরি করিয়েছি নিলয়ের মতোই রাফিয়ান, যেন তুমি তোমার পরিবারের হত্যার বদলা নিতে পারো। তোমাকে হিংস্র বানিয়েছে যেন তুমি তাকে ভয় নয়, বরং সে তোমাকে ভয় পায়। এই জন্য তুমি তার সাথে খেলবে মাইন্ড গেম। আমি সব শেখাবো।
আমি যাদেরকে মারতে বলবো এরা সবাই ছিল তোমার পরিবারের খুনিদের সাথেই যুক্ত। তুমি সবাইকে এক এক করে মারবে। নিলয়ের বোনকে এসব শুনিয়েছিল মেহরাব সাহেব, যার জন্য সে এখন রাফিয়ান। কিন্তু নিলয়ের বোন জানে না ওর মা আর ভাই বেঁচে আছে। জানলে হয়তো নিজেই মেহরাব সাহেবকে মেরে চলে যেত। এজন্য মেহরাব সাহেব বেশ বুদ্ধিমত্তার সাথে নিলয়ের বোনের সাথে যোগাযোগ করে। নিলয়ের বোনের সাথে মাসে একবার কথা বলে, তাও আবার ঠিক এই চিঠির মাধ্যমে। মেহরাব সাহেব যাকে খুন করতে চায় তার ছবি সহ কাগজ কয়েক সাইন লিখে কালো গোলাপ দেয় লেটার বক্সে, আর নিলয়ের বোন সেটা লেটার বক্স থেকে কুড়িয়ে আনে। ওই চিঠির উত্তর ধাঁধার মতো করেই কাজ শেষ, মানে খুন করার পর লাশের পাশে রেখে দেয় কালো গোলাপ সহ। মেহরাব সাহেব দেখে তার কাজ শেষ হয়ে গেছে আর চিঠিটা হাতে নেয়। তবে মজার ব্যাপার হলো, কাজ শেষ হওয়ার আগে, মানে নীলয়ের বোন যখন মেহরাব সাহেবের কথা মতো কাউকে মারতে যায়, তার কয়েক ঘন্টা আগে মেহরাব সাহেবের বাড়ির সামনে লেটার বক্সে একটা সাদা কাগজ যেটাতে কিছুই লেখা নেই আর একটি সাদা গোলাপ পাঠিয়ে দেয়। মেহরাব সাহেব চেক করে সেগুলো আর জানে কাজ হয়ে যাবে। মেহরাব সাহেবকে যতটা বোকা ভাবা হয়, তিনি তার থেকেও বড় বুদ্ধিমান। এনএসআই অফিসারেরও যেন ওনার ছোট একটি বুদ্ধির কাছে হার মানতে বাধ্য। নিলয় যেন বুঝতে না পারে, সেজন্য তিনি নিলয়ের বোনের সাথে লেটার বক্সের মাধ্যমে যোগাযোগ করে। আর নিলয় বেঁচে থাকা সত্ত্বেও মেহরাব সাহেব নিলয়ের বোনের কাছে তাকে মৃত হিসেবে পরিচয় দিয়েছে। সবকিছু মেহরাব সাহেবের প্ল্যান অনুযায়ী হচ্ছে। আর জয় হলো ছোট একটি হাতিয়ার, যার মস্তিষ্কে রাফিয়ান হওয়ার নেশা চাপিয়ে নিলয়কে ওর শত্রু বানায়। জয়ের সাথে মেয়র ফায়াজ আর সিআইডি অফিসের লিডার সাকিবকে সাথে নেয়। সবার মাঝেই রাফিয়ান হওয়ার নেশা চাপিয়ে দিয়েছে। কিন্তু মেহরাব সাহেব তো জানে তিনি আসলে কি চান। তিনি কখনো রাফিয়ান হওয়ার জন্য এত কিছু করেনি। তিনি নিজেকে নিলয়ের থেকে বাঁচানোর জন্যই এত কিছু করেছে। কারণটা হলো নিলয়ের বাবা। মেহরাব সাহেবের সাথে নিলয়ের বাবার একটা বিশাল অতীত আছে। সেই অতীতের কাজের জন্যই সে নিলয়ের থেকে বাঁচার জন্য রাফিয়ান দ্য মাইন্ড গেমার নাম দিয়েছে এই বাঁচা মারার লড়াইয়ে। কিন্তু নিলয় জানতো না এসব। নিলয়কে যখন ওরই বাবার খুনের জন্য পুলিশ ধরে, তখন মেহরাব সাহেব নিজেই তার শাস্তি কমানোর জন্য সাহায্য করে। এর কারণ নীলার চোখে ভালো হওয়া। কিন্তু নিলয় যখন জেল থেকে ফেরে, তখন সে নীলাকে হারিয়ে ফেলে আর জীবন চালিকার জন্য আস্তে আস্তে ছোট গ্যাংয়ে প্রবেশ করে নিলয়। কিন্তু নিলয়ের কখনো অন্যের গ্যাং পছন্দ হতো না। সে নিজেই চাইতো ওর গ্যাং হবে, সে হবে লিডার, মানে রাফিয়ান। তাই যেখানেই যেত সেখানকার গ্যাং লিডারকে মেরে সে হতো সেই গ্যাংয়ের রাজা। আস্তে আস্তে পুরো দেশে নিলয়ের নাম ছড়িয়ে যায়। রাহাত আর জয়ের সাথে এভাবেই ওর নিলয়ের পরিচয় হয়। কিন্তু মেহের সে প্রথমে জানতোই না এই নিলয়ের নীলার ভালোবাসা, আর তিনি তখন ভয় পেয়ে যায়। ভয়ে তিনি ভেবেছিল নিলয় যদি সবটা জেনে যায় ওর অতীতের ব্যাপারে, তাই আগে থেকেই নিলয়কে তিনি ওনার বাড়িতে আনে আবির সাজিয়ে, যেন নিলয়ের চোখে সে হয় একজন ভালো লোক। কিন্তু ওনার ভয়টা জেগে বসে, তাই জয়কে নিলয়ের শত্রু বানিয়ে নীলার থেকে আলাদা করে দেয়। নীলয়ের বোন আর মাকে নিজের কাছে রাখে। নিলয় জেলে যাওয়ার পরে নীলয়ের মাকে মেহের সাহেব বলে নিলয় জেলে মারা যায়, আর নিলয় বোনকে ওর মায়ের থেকে আলাদা করে দেয়। নিলয়ের বোন বেঁচে নেই এটাও বলে তিনি। সব মিলিয়ে মেহের সাহেব তার অতীতের কিছু ভয়ঙ্কর ঘটনা ঢাকার জন্য বর্তমানে তার সবার সামনে ভালো মানুষের সম্মান রক্ষার্থে তিনি এত কিছু করে। নিলয় এখন মেহের সাহেবকে মারতে চায় দুটো কারণে। নিলয় জানে যায় তার অতীতের ব্যাপারে, তবে সবটা না। আরেকটা কারণ নীলার থেকে ওকে আলাদা করা, মানে নীলার সাথেও মেহের সাহেব মাইন্ড গেম খেলেছে। আর জয় বা রাহাত তো ছোনবটির মতো, কিন্তু মেহের সাহেব তো জানে না বড় মাইন্ড গেমার হলো নিলয়। ঠান্ডা মাথায় সব কিছু সাজিয়ে ওনার অনেক কাছে চলে এসেছে, এখন কেবল সঠিক সময়ের অপেক্ষা। তবে মেহের সাহেব রাফিয়ান জগৎ তৈরি করে নিজেই এখন রাফিয়ান জগতের রাজা হতে চায়। রাজত্ব করার নিষেধ চাপে ওনার মাথায়। মাইন্ড গেম খেলতে খেলতে কখন যে সে নিজেই নিষেধে পড়ে গেছে তিনি জানে না। ফুল প্রুফ প্ল্যান সে এত সহজে নষ্ট হতে দেবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাছের লোকদের মেরে ফেলতে হবে। আর নিজের ক্ষমতা সে নিজের মতো করে প্রয়োগ করবে, কিন্তু এটা নিলয় হতে দেবে না। এই জন্য সে এত কিছু করেছে। কি ভাবছেন স্যার? আমার বাবা মাকে কোন নীলায় মেরেছিল, বা আমার বাবাকে? রাহির কথা শুনে মেহেরা সাহেব চমকে ওঠে, সামনে তাকায়
রাহি বসে আছে, একটু শব্দ করে হাসলো। মেহরাব সাহেব কপাল কুঁচকে তাকায় ওর দিকে। মনে মনে প্রথম থেকে এটা ভেবে এসেছে যে রাহির বাবাকে কেন নিলয় ওকে খুন করলো, আর ঠিক সেটাই রাহি বুঝে গেল। জিনিয়াস, রাহি জিনিয়াস। মনে হচ্ছে আবির থেকেও রাহি জিনিয়াস। ওকে দিয়েও কাজ করাবো। আমার গ্যাংটাকে একদিকে শেষ করব, আবার আর একদিকে শক্ত করব। নিলয়কে কোনোভাবেই সামনে আসতে দেব না আমি। সে সামনে এলেই ধ্বংসের খেলা শুরু হবে। আচ্ছা, আমি কি কোনো ভুল করছি? না না, সব তো প্ল্যান মতোই আগাচ্ছে। নীলার বোনের পরিচয় কেউ জানে না, আর সে তো সবার সামনে কখনো আসেনি। তাহলে আর কি, নীলার মা? না না, ওর মাকে তো এমন জায়গাতে রাখছি আমি ছাড়া কেউ খুঁজে পাবে না। মেহরাব সাহেব, পানি খান। আপনি মনে হয় আপনার অতীত নিয়ে ভাবছেন। আরে না না, এসব কি বলো? রাহি বলো, তোমার বাবাকে। আমি নিলয়ের কাছের লোকদের একজনের খবর জানি। সে মেয়ের নাম উম্মে ইফসারাহ, রাহাতের সাথে থাকতো। জানেনই তো, রাহাত ছিল নিলয়ের বন্ধু। কিন্তু তাকে পাবো কোথায়? কোথাও তাকে পাচ্ছি না। আমাদের এখন খুঁজতে হবে নীলার রাহাতকে। সেদিন রাতে কে বাঁচিয়েছিল? আঘাতে যাচ্ছেন কেন? গোড়াতে থাকুন। নিলয়ের লোকগুলোকে ধরে এনে ওদের জিজ্ঞাসা করুন, পেয়ে যাবেন। কিন্তু নিলয় কি এতটাই বোকা? খুন করলে কোনো প্রমাণ রাখে না, আর সে কিনা তার লোকেদের কাছে বলবে সে কোথায়। নিলয় জানে আমরা তাকে খুঁজবো, সে কখনো বলবে না কোথায়। সবাই চুপ হয়ে যায়। রাহি আর আবি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, অথচ মেহরাব সাহেব দুজনকে নিজের কাছে লাগানোর প্ল্যানে কাজ করতে ব্যস্ত। কারণ ওরা দুজনে অনেক কাজের কথা বলেছে, যা এতদিন জয় বা ফায়াজ ওদের কেউ বলেনি। মেহরাব সাহেবের প্ল্যান ওদের বুদ্ধি দিয়ে নিলয়কে মেরে ফেলবে। আচ্ছা শোনো, সালমানের খুনিকে আমাদের খুঁজে বের করতে হবে। নীলয়ের রহস্য সালমানের খুনির মধ্যেই আছে। চলো এটাকে খুঁজি আগে। মেহরাব সাহেবের কথা মতো সবাই অফিস থেকে বের হয়। জয় অফিসের সামনে এসে দাঁড়ায়। ফায়াজ বলে, চলো আমরা দেশ ছেড়ে চলে যাই। আমি রাফিয়ান হব। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা তিনজনই যদি আবি আর রাহিকে আমাদের কাজে লাগাই কেমন হবে? কিন্তু মেয়ের সাহেব, আরে ধুর, উনি জানতে পারবে না। নীলাকে বিয়ে করব, রাহি আর আবি থাকবে আমার আন্ডারে। আর মেয়েরা সাহেব যদি তখন বেশি লাফায় ওকে মেরে দিব। আমি বা আমরা হব রিয়েল রাফিয়ান। আইডিয়াটা খারাপ না, তবে মেয়ের সাহেবের যে বিশ্বাস নেই। একটা জিনিস খেয়াল করেছি, সালমানের মৃত্যুতে আমাদের না যতটা চিন্তা হচ্ছে, ওনার চোখে মুখে বা হাব ভাবে এরকম কিছুই চোখে পড়ছে না। যেন এমন ভাব করছে সালমান গেছে তো ভালো হয়েছে, বা তিনি সবটাই জানেন এমন। সাকিব সিআইডি অফিসার, সে ঠিকই একটা রহস্যের গন্ধ পাচ্ছে, কিন্তু মেহর সাহেবের উপর সন্দেহ করাটা ওদের বোকামি ছাড়া কিছুই না। কারণ নিলয় আর রাহাতকে মারতে ওনারই অবদান ছিল বেশি। ভাগ্যক্রমে ওরা দুজন বেঁচে যায়। আচ্ছা, ওই দিন সাদা রঙের গাড়িতে কে ছিল? হুট করে আসলো, ওদের দুজনকে নিয়ে চলে গেল। আমার আমার মনে হয় নিলয়কে এভাবে হেল্প করবে ওকে, যে ভালোবাসে সে। মৃত্যুর মুখ থেকে একমাত্র ভালোবাসার লোকেরাই বাঁচায়। জয়। নীলা? না না, নীলা কেন হবে? নীলা নিজেই তো তখন নিলয়কে সহ করতে পারেনি। তাহলে কে কে হতে পারে? আর কে এমন আছে? নিলয়ের কোন আত্মীয়? দূর গাদা, রাফিয়ান জগতে কেউ কারোর আত্মীয় হয় না। কোনো প্রকার দুর্বলতা থাকে না। নীলাকে আমি চাই রাফিয়ান শহরে রাজ করতে, ওকে মাধ্যম হিসাবে ব্যবহার করব বলে। সে হারালেও আমার আসা যায় না, তাই কোনো প্রকার দুর্বল পয়েন্ট নেই, নিলয়েরও নেই। ধুর, থাকতে তো পারে। হতে পারে সে সবার সামনে অপরিচিত একজন, আমরা তার ব্যাপারে জানি না। ঠিক, কিন্তু কে হতে পারে? ভাই, বোন, মা? না না, নিলয়ের বাবাকে তো নিলয় নিজেই খুন করেছিল। আর মা, বোন, ভাই কারো তো কোনো হদিসই নেই, কোনো আত্মীয় নেই। নিলয়ের দুর্বল পয়েন্ট তো নীলা। 1 মিনিট। জয় কয়েকবার গাড়ির সামনে পায়চারি করতে থাকে, জোরে হেসে ওঠে। হাসির মধ্যে থাকে বিরাট একটা রহস্যের মায়াজাল। সাকিব আর ফায়াজ ওর হাসির দিকে তাকিয়ে থাকে। কি হলো? নিলয় কাকে ভালোবাসে? নিলয় কে? কেন? নীলা কাকে ভালোবাসতো? নিলয়কে সহজ হিসেব।
নীলা কার মেয়ে? মেহের সাহেব, নীলা, নীলা, ইয়েস, মাই ট্র্যাক কার্ড ইজ নীলা। চল খুব তাড়াতাড়ি মিশন শুরু করব। মানে? নীলাকে তুলে নিব, এটা নিলয় আর মেহরাজ সাহেব জানবে। নিলয় তখন আসবে, মেহরাজ সাহেবও আসবে। মেহরাজ সাহেব নিলয়কে মারবে বা নিলয় মারবে মেহরাজ সাহেবকে। দুজনের একজন যখন রাস্তায় পড়ে থাকবে তখন কাজ আমাদের ওই একজনকে মারার, আর তাকে মারতে পারলেই পুরো রাজত্ব আমাদের। বাহ, প্ল্যানটা তো দারুণ। তবে সব কিছুর এত সহজ না। নিলয়কে যেমন চেনা হয় সে তেমন না। প্লেনে ছোট্ট টুরিস্ট ঢোকাতে হবে। সেটা হলো আবি আর রাহিকে পুরোপুরি আমাদের সাথে রাখতে হবে। যে বেঁচে থাকবে তাকে ওরা দুজন মারবে, আর তখন আমরা ওদেরকে মেরে দিব। এখন অবধি প্ল্যানটা ভালো, তবে আরো একটু ক্লাইম্যাক্স অ্যাড করা যাক। নীলাকে যে কিডন্যাপ করব সেটা মেহের সাহেবকে জানিয়ে তাকে বলবো নিলয়কে পেতে হলে এভাবেই পেতে হবে। নিলয় নীলার জন্য ঠিকই আসবে, আর যখন নিলয় আসবে নীলাকে বাঁচাতে তখন আমরা বা আপনি নিলয়কে মেরে ফেলতে পারবো। তারপর আপনি হবেন রাফিয়ান জগতের রাজা। এই ছোট্ট টোপ মেহের সাহেবকে গলাতে হবে, আর যখন তিনি এটা গ্রহণ করবে তখনই তো আরো সহজ হয়ে যাবে আমাদের কাজ। আর এটাই হবে আমাদের। ইয়েস, একদম পারফেক্ট একটি প্ল্যান। এখন একটাই কাজ, রাহি আর আবিকে আমাদের দলে আনতে হবে। কোনোভাবেই যেন ওরা আমাদের বিরোধিতা না করে। নীলাকে যদি মেরে ফেলার জন্য তুলে আনা হয় নীলয় ঠিকই জেনে যাবে, আর সে আসবেই। হা হা হা, ইউ শ্যাল ওয়েট ফর রাফিয়ান। তোমার আগমনে আমরা হব রাফিয়ান জগতের রাজা। তুমি আসবে এবার আমাদের শহরে, তবে তুমি নয় বরং আমরাই খেলবো তোমার সাইলেন্ট মাইন্ড গেম, আর যার শেষ পরিণতি হবে মৃত্যু। নীলা ভার্সিটিতে আসে। নীলা গেটের কাছে এসে ডান পাশে তাকায়, কোনো পাগলকে সে দেখতে পাচ্ছে না। নীলা সে দিকে তাকাতে তাকাতে ভার্সিটিতে প্রবেশ করবে, দেখে রাফি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। নীলা ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, রাফির সামনে এসে থামে গাড়িটা। গাড়ি থেকে নীলা নামে। নীলা যত আবির কাছাকাছি হচ্ছে ততই নীলের কথা ওর মনে পড়ছে। নীলের অনেক দিক সে আবির কাজের মাধ্যমে মনে করাচ্ছে। আর যতবারই নীলা নীলের কথা ভাবছে ঠিক ততবারই এই রাফির কথা মনে পড়ে যাচ্ছে। কারণ নীলা ঠিক স্বাভাবিকভাবে জীবন পার করছিল, কিন্তু হঠাৎ করেই রাফি নীলের মানে রাফিনের গল্প শোনায়। একজন রাফিয়ান ছিল যে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটা তার বাবার কথায় সেই ছেলেটাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, কিন্তু মেয়েটা জানে না এরপর কি হয়েছিল। সে তার বাবাকে বিশ্বাস করে ভালোবাসাকে ভুল বুঝেছিল, কিন্তু একবারও জানতে চাইনি সেই নিলয় কেমন ছিল বা কেন নিলয় রাফিয়ান জগতে একজন বড় খিলাড়ি হয়েছিল। নীলা কখনো এসব জানতে চায়নি। রাফির থেকে নীলা এসব গল্প শুনেছিল। ঠিক এইসবের জন্য নীলাকে রাফির কথা মনে পড়ে, আর নীলা ধারণা করে রাফি নীলাকে চেনে, অথবা নীলার সাথে রাফির কোনো প্রকার যোগাযোগ আছে। রাফিকে এই ব্যাপারে নীলা একদিন জানতে চেয়েছিল, কিন্তু রাফি এড়িয়ে যায়। সন্দেহটা রাফির দিকে থাকে। এই কথাগুলো ভাবতে ভাবতে নীলা রাফির দিকে এগিয়ে যায়। রাফি ভাবতে থাকে, নীলা ম্যাম কেন এদিকে এগিয়ে আসছে? তবে কি সে জানে আমি এই শহরে কেন এসেছি? তবে কি তিনি কালকে রাতে এতগুলো মানুষকে খুন করে আমাকে বাঁচিয়ে এনেছিল? সে কি তবে আমাকে চিনতো বলে মারেনি, নাকি সালমানদের সাথে শত্রুতা ছিল বলে মেরেছিল? আচ্ছা, নীলা ম্যামের কোনো শত্রু হতে যাবে সালমান? জয়ের সাথে থাকে বলে? জয়কে নীলা ম্যাম পছন্দ করে না বলে সালমান হেল্প করে জয়কে, সেজন্য মেরেছে? দূর, এটা কোনো কারণ হলো? রাফি ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবে। কে? কেন ম্যাম? ভয় নেই, দরকার আছে। আচ্ছা। আর শোনো, তোমাকে যেটা জিজ্ঞেস করব সত্যিটা আমাকে বলবে, আমাকে বন্ধু ভেবেই বলবে। তোমার সাথে যখন আমার ব্যক্তিগত কথা হবে তখন তুমি আমাকে টিচার নয়, একজন বন্ধু মনে করে সবটা বলবে। আচ্ছা ম্যাম, কিন্তু আমারও কিছু জানার ছিল।
ঠিক আছে, পরে কথা হবে। আর লিমনদের দেখছি না, ওর কোথায়? জানি না ম্যাম। নীলা চলে যায়। রাফি নীলা ম্যামের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সন্দেহটা প্রখর হয়। নীলা ম্যামই তাহলে কি আমার ব্যাপারে সব জেনে গেছে? এই জন্য কি তিনি ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে চাচ্ছেন? না না, এটা সম্ভব না। কিন্তু লিমনরা কোথায়? কথাগুলো ভাবতে ভাবতে সে সামনে এগিয়ে যেতেই পিঠে হগস্টকের জোরে একটা বাড়ি অনুভব করে রাফি। রাফি কিছুটা দূরে ছিটকে যেয়ে পড়ে। সাথে সাথে চারপাশে অনেকগুলো স্টুডেন্ট গোল হয়ে দাঁড়িয়ে রাফির দিকে তাকিয়ে থাকে। রাফি ঘুরে তাকায়, তাকিয়ে দেখে লিমনদের সাইকেল গ্যাং দাঁড়িয়ে আছে। রাফি কোনোরকম মাটিতে পড়ে থেকে উঠে বসে। শাহিদ, ওকে ধর, বড় বাড়িতে নিয়ে আটকে রাখবো। ওর সাথে অনেক বোঝাপড়া আছে। ভাই, তোমরা কেন এমন করছো? আমি কি করেছি? আগে চল আমাদের সাথে, বোঝাবো তুই কি করেছিস। আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। লিমন এসে রাফির ডান পায়ের দাবানোতে জোরে পাড়ি দেয়। রাফি চিৎকার করে ওঠে। প্রভাবশালী হতে কোনো স্টুডেন্ট এগিয়ে আসলো না। লিমন এগিয়ে আসে, রাফির বুক পেয়ে পা দিয়ে চেপে নিচু হয়ে বলে, সালমান বোসকে তুই মেরেছিলি, তাই না? তোকে তুলে নিয়ে গিয়েছিল বলে মেরে দিয়েছিস লোক এনে। তোকে তুলে নিয়ে যাব, দেখি তোর কোন লোক তোকে আজকে বাঁচায়। আর শোন, জয় ভাইকে ফোন দিয়েছি, তুই ছিলি সেখানে, সবটা বলেছি। জয় ভাইয়ের কথা মতো তোকে তুলে নিয়ে যাচ্ছি। বড় বাড়িতে গুদাম ঘরে তোকে আটকে রাখবো। অনেক সাহস না তোর? অনেক লোক তোর, তাই না? সবার সামনে লুচার হয়ে থাকিস। সালমানের সামনে হিংস্র হয়ে ওকে মেরে দিয়েছিস। শালা মাতার চোদ, তোকে এখানে এখনই মেরে দিতাম, কিন্তু জয় ভাইয়ের জন্য পারলাম না। আর এটা শুনে রাখ, তোর কাছে যত লোক আছে তার থেকে ভয়ঙ্কর লোক আমাদের জয় ভাই। চল শালা। কথাটা বলে লিমন রাফির গায়ে আরো একটা বাড়ি দিবে। ঠিক তখনই পিছন থেকে কে যেন এসে লিমনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লিমন আর রাফি তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। লিমন রাগী দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলে, তুই এখানে কেন? সর সামনে থেকে। দেখ লিমন, ছেলেটা ইনোসেন্ট, ওর সাথে তোরা কেন এমন করছিস? কি করছে ও? আরে তুই এভাবে জোর গলাতে কেন কথা বলছিস? ও সালমান ভাইকে মেরে ফেলেছে। তোরা দেখেছিস? ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সে ছাড়া কেউ ছিল না সেখানে। কেন তুলে নিয়ে গেছিলি? তোদের সাথে ঝামেলা করেছে বলে এজন্য? ওকে ছাড়, না হলে। না হলে কি? একটা রাস্তার খ্যাত ছেলের জন্য তুই তোর বন্ধুদের সাথে এমন বিহেভ করছিস? ঠিক আছে, যা, ওকে ছাড়বো না, দেখি কি করিস। লিমন, অনেক হয়েছে, ওকে ছেড়ে দে। ছাড়বো না, যে বাধা দেবে তাকেও তুলে নিয়ে যাব। কথাটা বলে লিমন নেহার কাছে চলে আসে। এক হাত দিয়ে নেহার কোমর জড়িয়ে ধরে লিমন ওর নিজের দিকে টেনে এনে রাগী দৃষ্টিতে চেয়ে আসতে গলায় বলে, লিমন যেটা বলে সেটা সে করেই ছাড়ে। আর লিমনের রাস্তায় যারা বাধা দেয় তাকে লিমন শান্তিতে রাখে না, সে বন্ধু হোক কিংবা অন্য কেউ। আমি তাকে ছেড়ে কথা বলি না। আর তুই যদি বাধা দিস তবে তবে তোকে তুলে নিয়ে যেতে, রুম আটকে রেখে তোর সাথে একই বিছানায় রাত কাটিয়ে বিছানা গরম করতেও আমার একটুও খারাপ লাগবে না। তোর গায়ে সেরকম কোনো কাপড়। কথাটা শেষ করার আগে নেহা সরে এসে কষি লিমনের গালে সবার সামনে চর বসিয়ে দেয়। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শাহিদ এসে নেহাকে বলে, এটা কি করলি তুই? সামান্য সামান্য একটা ছেলের জন্য তুই আমাদের সাথে এমন করছিস? এর ফল ভালো হবে না নেহা, এর ফল ভালো হবে না। তোকে তুলে নিয়ে যেয়ে না, গা থেকে যখন সব কাপড় চোপড়গুলো খুলে ভিডিও করবো। শাহিদের গালে এসে নেহা কষে একটা চর বসিয়ে দেয়। শাহিদ আর লিমন দাঁড়িয়ে থাকে গালে হাত দিয়ে। নেহার দিকে রাগী দৃষ্টিতে দুজনেই তাকায়। সবার সামনে এত অপমান লিমন আর শাহিদ সহ্য করতে পারছে না। নেহার দিকে লিমন এগিয়ে যাবে অনুভব করে কে যেন ওর হাতে টেনে ধরেছে। পিছনে ঘুরে তাকায় লিমন, রাফি ওর হাত ধরে টেনে রেখেছে। তার বাচ্চা, হাত ছাড় আমার।
রাফি হাত ধরে রাখে নিচের দিকে তাকিয়ে। লিমন ঘুরে রাফির মুখ জুড়ে ঘুষি দেয়। রাফি স্থির নিচের দিকে তাকিয়ে লিমনের বাম হাত শক্ত করে ধরে রাখে। লিমন আবার বলে ওঠে, এই পাইনচোদ, তুই আমার হাত ছাড়। রাফি স্টিল ভাবে লিমনে হাত ধরে আছে। আকাশ হাতে স্টিক তুলে রাফির পিঠে জোরে বাড়ি দেয়। হকি স্টিক মাঝখান থেকে ভেঙে দূরে ছিটকে পড়ে। রাফি তখনও নিশ্চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে লিমনের হাত আরো শক্ত করে ধরে। লিমন চিৎকার দিয়ে ওঠে, ভাই আমার হাত ছাড়, এত জোরে কেন ধরেছিস? শাহিদ ওকে মেরে ফেল এখানেই। শাহিদ রাফির গলা চেপে ধরে রাফি লিমনের হাত আরো শক্ত করে ধরে নেয়। লিমন শুধু রাফির বুকে লাথি দিয়ে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে ভাঙা হাগ স্টিক তুলে নেয়। সজোরে রাফির মাথায় বাড়ি দিতে রাফি ধপ করে নিচে পড়ে। তাড়াতাড়ি আকাশ রাফির মাথায় কালো কাপড় বেঁধে দিয়ে তুলে নিয়ে যায়। লিমন নেহার সামনে এসে দাঁড়ায়। এরপর রেডি হয়ে থাকিস, তোকে এভাবেই তুলে নিয়ে যাব। তারপর রাফিকে নিয়ে চলে আসে ওরা। নেহা ওদের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবি আর রাহি মেহরাব সাহেব বসে আছে, সাথে জয়ও বসে আছে। মেহরাব সাহেব বসে বসে অনেক কিছুই চিন্তা করছেন। স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যখন চিন্তা থাকে তখন নিশ্চয়ই বড় কিছু হতে যাচ্ছে। মেহরাব সাহেব তার অতীত নিয়ে ভেবেছে। অতীতে দেখা হয়েছিল হসপিটালে নীলয়ের বাবা আর মায়ের সাথে। সেখানে মেহরাব সাহেবের সাথেই পরিচয়। মেহরাব সাহেব মাথা ফাটিয়ে রক্ত ঝরা অবস্থায় হসপিটালে গিয়ে ওঠে। সাথে ছিল অন্তঃসত্ত্বা স্ত্রী। মেহরাব সাহেব তার স্ত্রীকে ডেলিভারির জন্য হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় এতটা সামর্থ্য ছিল না যে মেহরাব সাহেব নিজের ট্রিটমেন্ট করাবেন। তার উপর ওর বউ প্রেগনেন্ট ছিল। হসপিটালের করিডোরে বসে বসে মেহরাব সাহেব যন্ত্রণায় কোকাচ্ছিল। সেদিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। পাশে বাচ্চা প্রসব হবে এমন অবস্থায় গচ্ছিত স্ত্রী চিৎকার করছিল। মেহরাব সাহেব কি করবে ঠিক বুঝতে পারছিল না। ঠিক সে সময় নীলয়ের বাবা নীলয়ের মাকে নিয়ে হসপিটালে আসে। সেদিন নীলয় পৃথিবীতে আসবে। অটো থেকে নেমে বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে যখন হসপিটালের মধ্যে প্রবেশ করে তখন ছিল মাঝরাত। প্রবেশ করতেই শুনতে পায় একজন মহিলার আত্মচিৎকার, যা দুই হাত দিয়ে জড়িয়ে রাখা নীলয়ের বাবা তার মায়ের থেকে একই রকম চিৎকার শুনতে পায়। নীলয়ের বাবা আদনান সাহেব ফ্লোরে তাকিয়ে দেখে দুজন মানুষ বসে যন্ত্রণায় কোকাচ্ছে। আদনান সাহেব ছিল স্কুল টিচার। হসপিটালে বেড পেতে দেরি হয়নি। মেহরাব সাহেবের সাথে সেদিন পরিচয় হয়, আর তারপর বন্ধুত্ব, তারপর একটি রহস্য, তারপর রাফিয়ান জগৎ শুরু। এরই মধ্যে নীলার সাথে নীলার স্কুলে পরিচয়। মেহরাব সাহেব জানতো না যে নীলার সাথে নীলার স্কুলে পরিচয় হয়েছে। নীলয় আর নীলার স্কুলে পড়ার সময় বা তার আগে থেকে মেহরাব সাহেবের সাথে আদনান সাহেবের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। মেহরাব সাহেব নীলার সাথে একটা ছেলেকে মেলামেশা করতে দেখে, আর খোঁজ নিয়ে জানতে পারে ছেলেটা আদনান সাহেবেরই ছেলে। তারপর আবার একটি রহস্যের সৃষ্টি, আবারও লুকোচুরি, তারপর রাফিয়ান জগৎ শুরু। মেহরাব সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল নিলয়কে নিয়ে। জয়ের ডাকে মেহরাব সাহেব চেতনাতে আসে। এতক্ষণ ধরে অতীতের ঘটনাগুলো ভাবছিল। অপরাধ যদি ছোট চারাগাছের মতো করে শুরু করা হয়, সময়ের পরিবর্তনে সেই অপরাধ গাছটি হয়ে যাবে বিশাল, আর সেই বিশাল গাছ থেকে অনেকগুলো শিকড়, ডালপালা, শাখা প্রশাখা। বলো। এখন নয়, আরো কয়েকদিন যাক। সালমানকে কে খুন করেছে তার ছোট্ট একটা ক্লু খুঁজে পেয়েছি আমি। আজ রাতে সেই ক্লু রহস্য উদ্ঘাটনে যাব। মানে? আপাতত রহস্য থাকুক। মেহরাব সাহেব জয়ের দিকে রহস্যমাখা দৃষ্টিতে তাকায়। সালমানকে মেরেছে সে, আর আবিও জানে। তবে কি আবি বলে দিয়েছে জয়কে? না না, আবি বলবে না। আবির মাঝে যে অ্যাটিটিউড, তা জয়কে বরং ব্যবহার করতে পারবে, এছাড়া কিছুই না। তবে কি নিলয়ের কোনো বোন কোনো ভুল করলো? কিন্তু ওর তো কোনো ভুল করার কথা না। তাহলে কথাগুলো ভাবতে ভাবতে মেহরাব সাহেব সহ সবাই দেখে একজন ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে অফিসে প্রবেশ করছে। সবার সামনে এসে লোকটা বলে, স্যার, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। ওকে আমি দেখে ফেলেছি, এজন্য সে আমাকে খুঁজছে। সব কিছু নিয়ে চলে যাওয়ার সময় আমি দেখে ফেলি, মুখ থেকে কালো রুমাল খুলে যায়। মেহরাব সাহেব সাথে সাথেই প্রশ্ন ছুড়ে দেয়, মানে
কি সব বলছেন? কি, কাকে, কিভাবে দেখলেন? লোকটা চেয়ারে বসে কিছু সময় জিরিয়ে নিয়ে বলল, আমি শাপলা ব্যাংকের একজন কর্মকর্তা। প্রায়শই দেখতাম আমাদের ব্যাংকের সামনে একটা লাল রঙের মিনি বাস দাঁড়িয়ে থাকতো। অনেক ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হওয়াতে আমরা আমাদের সব অ্যাকাউন্টকে পর্যাপ্ত পরিমাণ শক্তিশালী পাসওয়ার্ডের জটিল সিস্টেমে সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম করে রেখেছিলাম। একদিন ব্যাংক ম্যানেজার ব্যাংকে এসে অ্যাকাউন্ট সাইট চেক করতে দপ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। আমরা সবাই তাকে জ্ঞান ফেরাই, জানতে চাই কি হয়েছিল। সে বলে ব্যাংক থেকে কোটি কোটি টাকা হ্যাক করে নেওয়া হয়েছে। পরে আমরাও চেক করে দেখি তিনি সত্যি কথা বলছে। ঠিক সেদিন বিকালে অফিস থেকে আলোচনা শেষে আমি বের হই, আর ব্যাংক থেকে কিছুটা দূরে গাড়িটা রাখা থাকতো। আমিও ওদিকে দিয়ে যেতেই শুনতে পাই, এরপর দেশের ছোট থেকে শুরু করে সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট শেষ করে দেব। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ি। ভিতর থেকে একজন আমাকে দেখে ফেলে, গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে কিছু বলবে, তার আগে বয়ে আমি পালাবো। সেই মুহূর্তে লোকটার মুখটা দেখে ফেলি, আর তারপর দেখি সে আমার পিছনে। আমাকে বাঁচান স্যার, প্লিজ আমাকে বাঁচান। সবাই চুপ করে বসে থাকে। মেহেরাব সাহেব আর চোখে জয়ের দিকে তাকায়। জয় ইশারায় বলে, আমি এসব করিনি। জয় লোকটাকে প্রশ্ন করে, সিকিউরিটির ব্যবস্থাতে যে ছিল সে হয়তো হ্যাকারদের সাথে কন্ট্যাক্ট করেছে, না হলে হাইলি সিকিউরিটির মধ্যেও অ্যাকাউন্ট হ্যাক হবে এটা সম্ভব না, যদি না সে ফুললি প্রফেশনাল হ্যাকার হয়। সিকিউরিটি করা হওয়া সত্ত্বেও যে হ্যাক করতে পারে সে নিশ্চয়ই ছোটখাটো হ্যাকার না। আবি, তুমি আর রাহি মিলে এই ব্যাপারটা দেখো। আমি বরং জয়ের সাথে সালমানের ব্যাপার নিয়ে আলোচনা করি। তোমরাই পারবা এটা হ্যান্ডেল করতে। ওকে, চেষ্টা করে দেখি, তবে তাকে মেরে ফেলবো। তারপর স্যার, রাফি নামে ছেলে সালমানকে মেরেছে। মেহেরাব সাহেব জয়ের কথা শুনে কপাল কুঁচকে তাকায়। মেহেরাব সাহেব একটু আগে ভেবেছিল নীলয় বোনের কথা বলবে জয়, কিন্তু না, এখানে অন্য একজনের নাম এসেছে। রাফি? আচ্ছা, রাফিটাকে? রাফি কেন বারবার আমাদের সামনে আসছে? কি এমন সংযোগ আছে রাফির? কেন সে কোনো না কোনো কারণে আমাদের মাঝে চলে আসছে? কে এই রাফি? প্রশ্নটা ছুড়ে দেয় মেহেরাব সাহেব জয়ের উদ্দেশ্যে। রাফি? কে এই রাফি? ওই দিনের হ্যাকলা ছেলেটা? যাকে তুলে এনেছিলাম আপনার কাছে নিলয়ের সাথে দেখা করার সময় ওই ছেলেটা নিলয়ের নাম বলেছিল। আমার গাড়িতে চিরকুট দেওয়ার ব্যাপারে তাকে প্রশ্ন করেছিলাম। কিন্তু ছেলেটাকে দেখতে তো তেমন ভয়ঙ্কর বা খুনি মনে হয় না। বাহিকতা দেখে কাউকে বিচার করো না, ভিতরে সে সম্পূর্ণ আলাদা ধাঁচের মানুষ হয়। মানুষ প্রেমে পড়ে আংশিক বাহিকতা দেখে, বাহিকতা দেখে ভালো লাগা হয়, আর ভালোবাসা আসে ভিতর দেখে। ছেলেটা হয়তো বাইরে মানে সবার সামনে হ্যাকলা, হয়তো ভিতরে সে হিংস্র। ওকে তুলে নিয়ে আসো, সালমানের মৃত্যুর বদলাটা নিয়ে নেই 1 মিনিটেই। থামো জয়। জয়েরা সবাই চুপ হয়ে মেহেরাব সাহেবের দিকে চেয়ে রইলেন। মেহেরাব সাহেব তার জিনিস মাথা কাজে লাগিয়ে খুব দ্রুততার সাথে প্রশ্ন করে, তুমি না বলেছিলে সালমানের পাশের রাহি ছিল? সে দেখেছিল অন্য একজন এসে সালমানকে মেরে যায়। রাহি কখন দেখে? রাহি যদি নিতান্তই রাফিয়ানকে মারতে যায়, তাহলে সালমানকে মারার সময় সে কোনো বাধা দেয়নি। আর মেনে নিলাম সে এসে সালমানকে মারার পর আগন্তুককে চলে যেতে দেখে। এই সামান্য সময় রাহি কিভাবে ওই আগন্তুকে বর্ণনা দিল? রাহিকে রাফি বা কোথা থেকে আসলো এখানে? মেহেরাব সাহেবের প্রশ্নে সবাই যেন থমকে যায়। কল্পনা করছি তো দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরাব সাহেবের দিকে। এত কিছু কেউ ভাবেনি। ঠিকই তো, রাহি এত তাড়াতাড়ি যদি আগন্তুককে দেখে তাহলে এত কিছু কিভাবে বর্ণনা দিল? আবার যদি সে সালমানকে মারতে দেখে তবে সে কেন তখন বাধা দেয়নি? কে এই রাহি? রাহিকে আমরা ওখানেই দেখেছিলাম বসে থাকতে। ওর কথা ছিল সে এসেছিল নিলয়কে মারতে, কিন্তু এসে দেখে সালমান লাশ হয়ে আছে। আবার সে বর্ণনা দেয় নিলয়ের। তবে কি রাহি ওকে মারতে দেখেছিল?
তাহলে কেন সে তখন নিলয় বা আগন্তুক রাফিয়ানকে মারেনি? আমার মনে হয় মাস্টার মাইন্ড রাহি, হয়তো সেই সালমানকে মেরেছে। কিন্তু সালমানকে সে কেন মারবে? রাহির সাথে সালমানের কিসের শত্রুতা থাকবে? রাফির দিকে নজর রাখো সবাই, রাহি ছেলেটাকে সন্দেহ হচ্ছে। আচ্ছা, রাহি তোমাদের কি কি বলেছিল মনে আছে? অনেক কিছুই তো বলেছিল। আচ্ছা এসব বাদ দিন, যদি 1 মিনিটের জন্য আমরা ভেবে নিই রাহি মাস্টার মাইন্ড, তাহলে রাহি আর আবিকে রাফির ব্যাপারে আগে পাঠায় জানতে, পরে আমরা যাব। ওকে গুড। আচ্ছা তোমরা তাহলে ওদেরকে রাফির কাছে পাঠাও, আমি তাহলে হ্যাকারের ব্যাপারে খোঁজ নিই। মেহরাব সাহেব কথাটা বলে চলে গেল। রাহি আর রাবির কাছে যায় ওরা তিনজন। জয় ওদের সামনে এসে বসে, রাহি ও জয়ের দিকে তাকায়। আবি জয়ের সামনে এসে দাঁড়িয়ে বলে, রাফিয়ানকে খুঁজে পাওয়াটা খুব কঠিন নয়, আবার অনেক কঠিন। রাস্তার কুকুরগুলো যেমন এক টুকরো খাবারের জন্য ঘেউ ঘেউ করে, কিন্তু কাছে যাওয়ার সাহস পায় না। যে যায় সে খাবার পেলেও হয় সে বেঁচে থাকে, আর না হয় আহত হয়ে পড়ে থাকে রাস্তার এক পাশে। রাফিয়ানকে খুঁজতে কতগুলো কুকুর যেন ঘেউ ঘেউ করছে। সিংহের সামনে বাঘেরা যত হিংস্রতা দেখাক, বনের রাজা সিংহই হয়ে থাকে। রাফিয়ান একা নয়, তবে সে একা আসতে ভালোবাসে। সে অবশ্যই একা আসবে, কারণ সে রকস্টার। গ্যাং নিয়ে যে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে রাফিয়ান জগতের রকস্টার। সে রাস্তা দিয়ে গেলে রাস্তার পাশে থাকা কুকুরগুলো তাকে কামড়ানোর জন্য চিৎকার করবে, কিন্তু ওই কুকুরগুলো জানে কাছে আসার পর মৃত্যু হবেই। জয় রাফিয়ান ঠিক এরকমই, তাই তো? আসলে আমি সবকিছু মেহরাব সাহেবের থেকে জেনেছি। আর নীলা তো আছেই। নীলা মেয়েটা কিন্তু দারুণ দেখতে, ভাবছি ওর সাথে আমি। আবি পুরো কথাটা শেষ করতে পারেনি। জয় বসা থেকে উঠে আবির জামার কলার চেপে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে, নীলা আর রাফিয়ান জগৎ দুটোই আমার। আমি এর রাজ্যের রাজা হব, রানী থাকবে নীলা। আমাদের মাঝে নিলয় কেন? অন্য কেউ আসলে তাকেও মেরে ফেলবো। কুল ম্যান কুল। যারা হারতে ভয় পায় তারা লুজার। তারা কাজে থেকে কল্পনাতে করে বেশি। খেলার আগে কল্পনাতে হ্যাট্রিক করা যায়, কিন্তু মাঠে এসে খেলার সময় বোঝা যায় দাম কতটুকু। আমি খেলতে এবং খেলাতে দুটোই ভালোবাসি। আর একটা কথা, আমি দুটো জিনিস কখনো সহ্য করি না, যে আমার কলার ধরা আর মা বাবাকে গালি দেওয়া। এই দুটো জিনিস আমার কাছে থাক, পাতি, তবে ঠিক সময় আমি দেখিয়ে দিই সবকিছু। আবি কথাগুলো বলে কলার থেকে হাত ছাড়িয়ে নেয়। জয় সাথে সাথে বলে ওঠে, নিলয় আবির, তুমি দেখছি পুরো নীলয়ের কপি করে ফেলেছো। মেহরাব সাহেব তোমাকে দেখি ভালো মতোই ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে। এই জয় ব্রো, রাফিয়ানের তো এত রাগ থাকতে নেই। রাফিয়ানের হয় ঠান্ডা মাথার খেলোয়াড়, খেলতে নয় বরং খেলিয়ে মাইন্ড গেমে সমাপ্তি করতে হয়। কি করতে এসেছো সেটা বলো। ওকে ওকে, সরি আবি। শোনো, সালমানকে মেরেছিল কে তার ঠিকানা লিখে দিচ্ছি, চলে যাও, পেয়ে যাবে। তোমাদের কাজ হলো তাকে মেরে ফেলা। আমরাও আসছি, কিন্তু আগে তোমরা দুজন যাও। ওকে বাই। তবে শোনো মিস্টার আবি, রাস্তা থাকা কুকুরগুলো কিন্তু হিংস্র হয়। 5টা জায়গায় একটা কামড় কুকুরটা যদি দেয়, সে কামড়ে বুকের মাংস খুলে আনা হবে। রাস্তার কুকুরগুলো কেবল ঘেউ ঘেউ করে না, তারা কামড়াতেও পারে। সিংহের বনের রাজা হলেও বাঘেরা ঠিকই সিংহের করা শিকার থেকে খাবার কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। বাঘ যখন গর্জন করে তখন সিংহ বিশ্রাম নিতেও কষ্ট হয়। বাঘ সিংহের লড়াই বাঘও থাবা বসাতে পারে। প্রো বাই। জয়, সাকিব আর ফায়াজ চলে যায়। আবি রাহির পাশে এসে বসে। রাহি বলে, ছেলেটা বড্ড কাঁচা, ওকে নিয়ে সহজেই গেম খেলানো হচ্ছে, সে বুঝছে না। আবি কোনো কথা বলে না। টেবিলে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট জ্বালিয়ে ওপরে ধোয়া ছিঁড়ে বলে, আই নিড নীলা। চলো রাফির সাথে দেখা করি। রাফির জ্ঞান ফিরে চোখ মিলে তাকিয়ে দেখে সে ফ্লোরে উল্টো হয়ে পড়ে আছে। মাথা ফেটে রক্তগুলো যেন ওর মুখের নিচ দিয়ে ফ্লোরে গড়িয়ে চলে গেছে কিছুটা দূর। রক্তগুলো জমাট বেঁধে আছে নাকের কাছে। ফ্লোরে থাকা ধুলোগুলো নিঃশ্বাসের শব্দে
উড়ে যাচ্ছে যেন। রাফি শুনতে পায় ধপধপ করে মিউজিক বাজছে, হিন্দি র্যাপার বাদশার গান বাজছে। মাথায় হালকা যন্ত্রণা অনুভব করে রাফি। গাল বেয়ে লালাও যেন বের হতে থাকে ওর। গায়ে ঢিলে ঢালা একটা শার্ট, কালো রঙের প্যান্ট, সাথে লম্বা চেন কভার জুতো। রাফি বড় একটি নিঃশ্বাস নেয়। নিঃশ্বাসেরও যেন মাথার যন্ত্রণায় আত্মোপলব্ধি করতে পারে রাফি। হুট করে শুয়া থেকে উঠে বসে ও সামনে তাকায়। 3 জন লোক চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। টেবিলের উপর ড্রিঙ্কসের বোতল রাখা। লিমন, শিহাব আর আকাশ বসে বসে মিউজিকের সাথে সিগারেট টেনে যাচ্ছে। রাফি মাথা নিচু করে নেয়, হাঁটু ভাঁজ করে বাবু হয়ে বসে পড়ে ও। মিউজিকের সাথে সাথে মাথা ঝাঁকাতে থাকে রাফির। শাহিদ রাফির দিকে তাকায়। মিউজিকের সাউন্ড কমিয়ে দিয়ে সে হাতে একটা হরিস্টিক নেয়। লিমনকে ডেকে বলে, রাফি বসে আছে দেখ। লিমন ঘুরে তাকায় পিছনে। রাফিকে মাথা নিচু করে বসে থাকতে দেখে ও। পকেট থেকে ছোট্ট হ্যান্ড চাকু বের করে রাফির সামনে এসে বসে। চুলগুলো হাতের মুঠোতে ধরে লিমন রাফির মাথা উঁচু করে নেয়। হাসতে হাসতে বলে, ঘরটা ভালো করে দেখে নে শালা, এরপর আর এটা দেখার সুযোগ পাবি না। তোর ডান পাশের দিকে তাকা, একটা বিছানা দেখছিস? তোকে এই ঘরে লাশ বানাবো আজকে। কালকে ওই বিছানায় নেহাকে তুলে এনে খেলা করে এখানেই লাশ বানিয়ে রেখে দেব। পুলিশেরা আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না। তোর জন্য। নেহা আমাদের থেকে আলাদা, বন্ধু ছিল ও। ওর সাথে বন্ধুত্ব করেছিলাম ভালোবাসার জন্য, ওকে কাছে পাবার জন্য। কিন্তু না, তুই আসার পর সবকিছু যেন অন্যরকম হয়ে গেছে। নেহা আমার সাথে আর কথা বলবে না। ও আমার না হলে আর কারো হতে দেব না। ফুলবাগানে ফুলে থাকলে সৌন্দর্য বাড়ে, সব ফুল সুন্দর হয় না। আমার চাই ফুলের রানীটাকেই। সেই ফুলে তোর মতো আবাল ভোমরার সহযোগ চাই না। এজন্য চেয়েছিলাম তোকে রাস্তা থেকে সরিয়ে দেই সালমান ভাইয়ের মাধ্যমে, কিন্তু না, তুই সালমান ভাইকে মেরে ফেললি। বল ভাই, কে ছিল তোর সাথে? জয় ভাই জানতে চেয়েছে কে ছিল তোর সাথে। তোকে দেখে সাহসী মনে হয় না। আবার জানতে চাই কে ছিল তোর সাথে। নিলয় ছিল? নে ফোন নে, ডাক নিলয়কে। তোর মতো নিলয়কেও এখানে মেরে রেখে দিব আমি। যা। রাফি লিমনের হাত ধরে চুল থেকে হাত ছাড়িয়ে নেয়। রাফি লিমনের দিকে তাকালো। রাফি মুচকি হাসতে হাসতে হঠাৎ শব্দ করে হেসে উঠল। 2 হাত পিছনে দিয়ে হেলান দিয়ে মুখে তুলে জোরে হাসতে থাকে। শাহিদ হকিস্টিক নিয়ে এসে রাফির বাম হাত বরাবর জোরে বাড়ি দেয়। রাফি আরো জোরে হাসতে থাকে। আকাশ এসে বলে, মরার আগে কি পাগল হয়ে গিয়েছিস? এত কেন হাসছিস তুই? রাফি হাসি থামিয়ে বলে, অপেক্ষা করতে শেখো। তবে অপেক্ষা কারোর জন্য হয়ে থাকে ভালো, আবার কারোর জন্য হয়ে থাকে মৃত্যুর বার্তা। সেনাপতি রাজা হওয়ার স্বপ্ন দেখে, মন্ত্রী হতে চায় রাজা, কিন্তু রাজার ছেলে হয় রাজা, না মন্ত্রী আর না হয় সেনাপতি। আমি রাজা হতে আসিনি, এসেছি রাফিয়ানের রাজ্য থেকে হিংস্র কুকুরগুলোকে মারতে, যারা কেবল কামড়াতে নয় বরং ঘেউ ঘেউ করতে ভালোবাসে। লাল রক্তগুলো যখন ভেসে যাবে রাস্তায়, তখন শকুনেরা গন্ধ পেয়ে খেতে আসবে। শকুন আর আমি রক্তের গন্ধ পেতে ভালোবাসি। লিমন কয়েক পা পিছিয়ে আসে। রাফির এমন রহস্যময় কথা সে কোনোদিনই শোনেনি। হঠাৎ রাফি এমন করে কথা বলছে যেন সে একজন রিয়েল রকস্টার। লিমন কাছে এগিয়ে যায়, চাকুটা মেলে দিয়ে রাফি গলায় কাছে ধরে বলে, মাদার চোদ, তোকে মারবো কিন্তু কেউ দেখবে না, কেবল শোনা যাবে আত্মচিৎকার। বদ্ধ করে তোর মৃত্যুর আত্মচিৎকার। আমরা মিউজিক ছেড়ে জোরে জোরে হাসবো। এই শাহিদ, দরজাটা ভালোভাবে আটকে আয়। জয় ভাই আসলে খুলবি, চাবি নিজের কাছে রাখ। লিমন কথাটা বলে মিউজিক প্লেয়ারের দিকে এগিয়ে যায়। শাহিদ মেইন দরজার কাছে গিয়ে ভিতর থেকে তালা দিয়ে চাবি নিজের পকেটের মধ্যে রাখে। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। সামনে আকাশ দাঁড়িয়েছিল। আকাশ ইশারা রাফির দিকে তাকিয়ে বলে, শালা, বসা থেকে উঠলি? কথাটা বলার আর সুযোগ পেল না। ধপ করে একটা শব্দ হলো, সাথে সাথেই সবকিছু যেন থমকে যায়। লিমন ঘুরে তাকায়।
আকাশ ফ্লোরে পড়ে আছে, রাফির ডান হাত নাড়াতে থাকে দারুণার সাথে লাগিয়ে। বোঝা যাচ্ছে রাফি আকাশের বাম গালে কষে এক চর দিয়েছে, আর আকাশ ধপ করে নিচে পড়ে গেছে। রাফি এগিয়ে যায়, টেবিলের উপর থেকে এক বোতল ড্রিঙ্কসের চিপি খুলে নিজের গালের মধ্যে ঢালতে থাকে, আর ঢক ঢক করে কিছুটা খেয়ে টেবিলের উপর বোতলের মাথা দৌড়ে ঠাস করে একটা বাড়ি দেয়। বোতল ভেঙে ধারালো অস্ত্র হয়ে যায় যেন একটা। রাফির সাথে সাথেই আকাশের কাছে এসে বসে পেট থেকে শক্ত করে শুরু করে গলা অব্দি কাচের বোতলের অংশ বসাতে বসাতে এগিয়ে যেতে থাকে। লিমন আর শাহিদ বোকার মতো তাকিয়ে থাকে। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়, লিমন দৌড়ে এসে পিছন থেকে রাফির পিঠে জোরে একটা লাথি দেয়। রাফি কিছুটা দূরে এসে হুড়মুড় করে ফ্লোরে পড়ে, কাচের বোতলের টুকরোটা হাত থেকে পড়ে কিছুটা দূরে চলে যায়। রাফি সোনা থেকে উঠে যাবে ঠিক তখনই দরজা কড়া নাড়ার শব্দ শোনা হলো। শাহিদ, জয় ভাই এসেছে। আজকে বাইনচোদ কুত্তার বাচ্চাটাকে কুকুরের মতো মারবো আমি। এখনই দরজা খুলে দে, আমি ওকে সামলাচ্ছি। এবার সত্যি মনে হচ্ছে রাফি সালমানকে মেরেছিল। জলদি দরজা খোল। শাহিদ দৌড়ে এগিয়ে যায় দরজার কাছে, ভয়ে ওর হাত পা যেন এমনকি পুরো শরীর কাঁপতে থাকে। রাফি বসে পড়ে, ডান হাত পা বাড়িয়ে চেন কভার থেকে পিস্তল বের করে একবার দরজার দিকে আরেকবার লিমনের দিকে তাক করে বলতে থাকে, আর ওদিকে শাহিদ দরজা খুলে দেয়। বাইরে তাকিয়ে দেখে লিমন মিউজিক বক্স অন করতে যাওয়ার সময় ধপ করে একটা শব্দ শুনতে পায়। পিছনে ঘুরে তাকিয়ে দেখে রাফি টেবিলের কাছে এসে ড্রিঙ্কসের বোতল থেকে ড্রিঙ্কস করছে। লিমন অবাক দৃষ্টিতে তাকায়, চোখে মুখে বিস্ময়কর প্রভাব যেন চোখ দুটো আরও প্রসারিত করে তুলেছে। ফ্লোরে ওই বন্ধ আকাশকে পড়ে থাকতে দেখেও কান দিয়ে রক্ত বের হচ্ছে। বোঝা যাচ্ছে রাফি ওর নিজের শরীরে যত শক্তি দিয়ে আকাশকে মেরে নিচে শুইয়ে দিয়েছে, যেন তামিল মুভির মতোই লিমন সবকিছু অনুভব করতে পারছে। লিমন রাফির দিকে এগিয়ে আসতে যাবে, তখনই রাফি টেবিলের উপরে ড্রিঙ্কসের বোতল জোরে বাড়িতে কাচের ধরালো একটি অস্ত্র বানিয়ে নিল। লিমন আর শাহিদ কিছু বোঝার আগে এক পা লম্বা করে হাঁটু ভাঁজ করে লিমনের পেট থেকে শুরু করে দিল গলা অব্দি কাচের অস্ত্রটা চালান করে দিতে, যেন মুভিতে এক থ্রিলার স্ক্রিন দেখছে সরাসরি। রাফি উঠে দাঁড়াতেই লিমন দৌড়ে এসে পিছন থেকে রাফিকে লাথি দেয়। রাফি ছিটকে পড়ে কিছুটা দূর, হাত থেকে অস্ত্রটা পড়ে যায়। শাহিদ আর লিমন এগিয়ে আসে রাফির দিকে। লিমন জোরে গালি দিতে থাকে, কুত্তার বাচ্চা, তুই এটা কি করলি? কে তুই? সালমানের মতো ওকেও মেরে দিলি? মাতার চোদ, তোকে আমি নিজেই মারবো শালা। রাফি মুচকি হাসতে থাকে। লিমন হাতে থাকা ছুরিটা নিয়ে রাফির দিকে এগিয়ে যাবে, ঠিক সে সময় শুনতে পায় গোডাউনের মেইন শাটারের টকটক শব্দ। নিস্তব্ধ রুমটাতে দরজার টিনের শাটারের খটখট শব্দ বেশ ভালোই জোরে শোনা যাচ্ছে। শাহিদ চমকে ওঠে, আমতা আমতা করে প্রশ্ন করে, কে বাইরে? কে? লিমন গালি দিয়ে বলে, শালা ও জয় ভাই। এখনই ভিতরে নিয়ে আয়, আর ভিতরে এনে চাবিটা জানালা দিয়ে ফেলে দিবি। কুত্তার বাচ্চা রাফি যেন বের হতে না পারে। ওকে নিজের হাতে মারবো আমি। কথাটা বলে লিমন রাফির দিকে তাকায়, দেখে রাফি খালি গায়ে ডান হাতে পিস্তল নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ক্লিন বডিতে স্পষ্ট সিক্স প্যাকের খাত বোঝা যাচ্ছে, হলদে বাতের চক্ষুল্লসে। লিমনে বোবা হয়ে যায়। রাফি দারুণ আগে ওর চেন কভার থেকে পিস্তল বের করে দাঁড়ায়। বলিউড মুভির মতো অ্যাটিটিউড অ্যাকশন হিরোর লোকে রাফি দাঁড়িয়ে থাকে, চুলগুলো মুখের চারপাশে সরিয়ে আছে, মাথা নিচু করে নেয়। গা থেকে ঘাম যেন গড়িয়ে পড়তে থাকে রাফির। রাফি একটু শব্দ করে হাসলো। লিমন ওর হাতে পিস্তল দেখে কয়েক পা পিছনে সরে আসে। রাফি মুচকি হাসলো আবারও। রাফি মুখ তুলে তাকায় লিমনের দিকে, হাসতে হাসতে বলে, সিংহের বাচ্চা সিংহই হয়, আর কুকুরের বাচ্চা হয় রাস্তার লাতখোর কুকুর, যে শুধুই ঘেউ ঘেউ করতে জানে, শিকার করতে নয়। কথাটা বলে পিস্তলটি দরজার দিকে তাক করে ধরে। শহীদ চাবি দিয়ে তালা খুলে শাটার উঁচু করে দেয়। সবাই বাইরের দিকে তাকিয়ে আছে। সবাই দেখতে পায় একজন কালো লম্বা পোশাক পরা আগন্তুক লোক এসে দাঁড়িয়েছে। লিমন জানে জয় বা তার লোকেরা এরকমই পোশাক পরে খুন করার সময়। লম্বা হুড, মুখ ঢাকা, কালো ড্রেস, হাতে কালো আঙুল বের করা মোজা।
রাফি পিস্তল হাতে লোকটার দিকে চেয়ে ধরল। পিস্তলটি তার দিকে তাক করে ট্রিগারে চাপ দিবে, ঠিক সে সময় চোখে পড়ে বাম হাতে কালো গোলাপ। দুটো কালো গোলাপ যেন হলদে আলোয় বিদঘুটে মনে হচ্ছে। রাফি পিস্তলটি নামিয়ে নেয়। সে হয়তো ভেবেছিল জয় আসবে, কিন্তু না, এ তো সেই অপরিচিত আগন্তুক যে কিনা সালমানকে মেরেছিল। রাফি অবাক হয়ে ভাবতে থাকে, আমাকে তুলে নিয়ে গিয়েছিল সালমান, আর এ বাঁচিয়েছিল। লিমনেরা আমাকে তুলে এনেছে মারার জন্য। সেই কালো গোলাপ আগন্তুক এসেছে বাঁচাতে। কেউ কিসের সম্পর্ক আমার সাথে? নাকি আমার মতো তারও এরা শত্রু? না না, কিছু তো একটা আছে। আজকে জানতেই হবে কে। লিমন এগিয়ে যায়। জয় ভাই, ও ও আসলে সাধারণ কেউ না, একজন খুনি, মাস্তান রাফিয়ান। আকাশকে মেরে রেখেছে, হাতে পিস্তল। বাচ্চাটাকে কুকুরের মতোই মারবো, আমাদেরকে রাস্তার কুকুর বলে। আগন্তুক ভিতরে প্রবেশ করে, শাহেদের দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে চাবি নেওয়ার ইশারাতে চাবি নেয়। শাহেদের থেকে চাবি নিয়ে শাটার টেনে দিয়ে দরজা আটকে দিবে, চাবি নিজের কাছে রেখে দেয়। এটা দেখে লিমন বলে, দেখ শালা, এবার তোকে কেমন করে মারি। আমাকে গালি দেওয়া, আমার বন্ধুকে মারা, নেহাকে আমার থেকে আলাদা করা, তোকে মেরেই ফেলবো আমি। রাগ আর ক্ষোভ নিয়ে লিমন কথাগুলো বলে। রাফি পিস্তল হাতে টেবিলের দিকে এগিয়ে যায়। রাফি জানে ওই আগন্তুক তাকে মারবে না। সে নিশ্চিন্তে চেয়ার টেনে পায়ের উপর পা দিয়ে বসে পড়ে। লিমন আরও অবাক হয়, রাগী গলাতে গালি দিতে দিতে বলে, তোর অনেক অ্যাটিটিউড, তাই না? মৃত্যুর সামনে বসে বেশ আরামেই আছিস দেখছি। লিমনের কথা শুনে রাফি টেবিলে থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। লিমন আর দেরি করে না, হাতে থাকা ছুরিটা নিয়ে রাফির দিকে এগিয়ে আসে। কয়েক পায়ে গিয়ে আস্তে সাইলেন্সার ব্যবহার করে পিস্তলের খুব আস্তে শাট করে একটা শব্দ শুনতে পায় লিমন। লিমন স্থির হয়ে দাঁড়িয়ে যায়, ঘুরে তাকায় পিছনে, দেখে দরজার কাছে শাহিদ লাশ হয়ে পড়ে আছে। গুলিটা ওর কপালে যে লেগেছে। লিমন ভয়ে কাঁপতে থাকে। বিস্মিত দৃষ্টিতে একবার শাহিদের দিকে তাকায়, আরেকবার তাকায় কালো পোশাক পরা আগন্তুকের দিকে। হাত থেকে ছুরিটা পড়ে যায় লিমনের। আগন্তুক শাহিদের লাশের দিকে এগিয়ে যায়, হাঁটু ভাঁজ করে বসে বাম হাত থেকে একটা কালো গোলাপ শাহিদের লাশের পাশে রেখে দেয়। গাল থেকে চুইংগাম নিয়ে ওর ক্ষতস্থানে লাগিয়ে দেয় ও। আর একটি চুইংগাম গালে লাগিয়ে চাপাতে চাপাতে লিমনের দিকে আসতে থাকে। রাফি চেয়ারে বসে বেশ মজা করে সবকিছু দেখছে। এক নাগারে সিগারেট টেনে যাচ্ছে ও। লিমন ঘুরে তাকায় রাফির দিকে। রাফির সামনে সে হাঁটু ভাঁজ করে বসে মাথা নিচু করে কাঁদতে থাকে, বলতে থাকে, ভাই আমাকে মাফ করে দেন, আমি চিনতে পারিনি আপনাকে। ওকে বলুন আমাকে যেন না মারে, দয়া করে মাফ করে দিন ভাই। রাফি হেসে হেসে বলতে থাকে, রক্তের স্রোত খুব বেশি দূরে যায় না, তবুও তার অস্তিত্ব বিশাল। রক্ত হয় দুই ধরনের, কুরক্ত আর সুরক্ত। কুরক্তগুলোর স্রোতে আর্তনাদের মিছিল শোনা যায়, আর সুরক্তে যায় হিংস্রতার মিছিল। রাফিয়ান খেলতে নয়, খেলাতে ভালোবাসে। আর যখন সে নিজে খেলে তখন একটাই সমাপ্তি, মৃত্যু। রাফি কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ায়, হেঁটে আসে ওর ময়লা রঙা শার্টের দিকে। নিচু হয়ে শার্ট তোলার সময় জোরে একটা আত্মচিৎকার শুনতে পায় রাফি। ছোট করে গুলির শব্দ কানে আসে ওর। শার্ট তুলে গায়ে দিয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখে লিমন ফ্লোরে বসে আছে। বুক থেকে তাজা রক্তের স্রোত ফ্লোরের নিচেও স্থানের দিকেই গড়িয়ে যাচ্ছে। আগন্তুক ওর লাশের পাশে কালো গোলাপ রেখে দেয়, বুকের উপর চাবানো চুইংগামটা গাল দিয়ে ছুঁড়ে মারে। রাফির দিকে তাকায় একবার, সাদা একটা কাগজ ছুঁড়ে দিয়ে আগন্তুক দরজার দিকে চলে যাবে। রাফি কাগজটা ক্যাচ করে বেশ তাড়াতাড়ি আগন্তুকের সামনে এসে দাঁড়ায়। রাফির থেকে হাইটে কিছুটা ছোট। রাফির পাশ কাটিয়ে চলে যাবে, আবারও রাফি ওর সামনে এসে দাঁড়ায়। 40 ওয়াটের হলদে আলো অন্ধকার রুমে বেশ আলো দিয়ে চলছে। সাথে বদ্ধ ঘরটাতে 3টি লাশ আর লাল তাজা রক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে একাকার। দুজন মানুষ চুপচাপ সামনাসামনি দাঁড়িয়ে আছে। রাফিয়ান জগতের বদ্ধ ঘরে দুজন এমন মানুষ সামনাসামনি দাঁড়িয়ে আছে, দুইজনের মাঝেই রয়েছে বিশাল রহস্য। দুইজন অপরিচিত, দুজনে মাইন্ড গেমার। তবে এদের আরও একটা মিল আছে, আর সেটা হলো ওরা দুজনকে ওপরের লেভেলে কারো না কারো মাইন্ড গেমের গুটি হিসেবে কাজ করানো হচ্ছে।
রাফি কোনো কথা না বলে ওরই ডান হাত থেকে পিস্তলটা সামনে এনে আগন্তুকের মুখে থেকে হুট তুলতে থাকে আস্তে আস্তে। মুখের ওপর থেকে অন্ধকার সরবে, ঠিক তখনই আগন্তুক রাফির হাত ধরে ফেলে। এক পা পিছনে এসে চলে যেতে যাবে রাফি আগন্তুককে হাত শক্ত করে ধরে। আগন্তুক সাথে সাথে রাফির থেকে হাত ছাড়িয়ে নিজেই রাফির হাত আরও শক্ত করে ধরে। রাফি আর দেরি করে না, আগন্তুকের হাতে একটু মোড়া দিয়েই দুই হাত টেনে নিয়ে পিছনে এসে দাঁড়ায় রাফি। রাফি পিছন থেকে আগন্তুকের দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে। দুইজনের পিস্তল ফ্লোরে গড়াগড়ি করছে। রাফি পিছন থেকে জড়িয়ে ধরে বলে, মাথা থেকে শ্যাম্পুর কড়া স্মেল আসছে, বাহ চমৎকার।